নমস্কার, আমি ইন্দ্রাণী। গান, গল্প এবং এর অষ্টম নিবেদন একটু স্পেশাল হতে চলেছে। আজ থেকে শুরু হচ্ছে মে মাস উৎসব। আজ উৎসবের প্রথম নিবেদন, যেখানে আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের কলমে ফেলুদার অ্যাডভেঞ্চার ফেলুদার গোয়েন্দাগিরি। গল্পটি প্রথম প্রকাশ পায় 1965 সালের ডিসেম্বর মাসে সন্দেশ পত্রিকায়। এই গল্পেই ফেলুদার প্রথম আবির্ভাব। গল্পটি প্রকাশিত হয়েছিল ধারাবাহিকভাবে 3 কিস্তিতে। এই গল্পে ফেলুদা তোপসের মাস্তুতো দাদা। তোপসের পুরো নাম তপেশ রঞ্জন বোস। পরবর্তীতে লেখক এসব কিছুই পরিবর্তন করেন। ফেলুদা হয়ে যায় তোপসের জ্যাঠতুতো দাদা। সত্যজিৎ রায় পুত্র সন্দীপ রায়ের কাছে আমরা জানতে চেয়েছিলাম 61 বছর পরেও ফেলুদা পাঠক, পাঠিকা, দর্শক এবং শ্রোতাদের কাছে এত প্রাসঙ্গিক কিভাবে আছে। কি বললেন শ্রী সন্দীপ রায়? আসুন শুনে নেওয়া যাক। খুব মুশকিল বলা, খুবই মুশকিল। আমার মনে হয় প্রথমত ওর লেখার যে একটা অদ্ভুত জাদু রয়েছে সেটা তো রয়েছে, আর চরিত্রের মধ্যে একটা অদ্ভুত বাঙালিয়ানা রয়েছে, একটা অনেস্টি রয়েছে, একটা ইন্টেগ্রিটি রয়েছে, প্লাস ফেলুদাতে একটা ট্রাভেলগ রয়েছে, যেটা একটা খুব মজার ব্যাপার। মানে ফেলুদা পড়লে নানান দেশে ঘোরা যায় এবং নানান জিনিস জানা যায়, যেটা আমরা অনেকেই অনেক কিছু জানতাম না, কিন্তু ফেলুদা পড়ে অনেক কিছু জেনেছি আর কি, ফেলুদার সঙ্গে সঙ্গে জেনেছি। তো কাজেই আমার মনে হয় অনেকগুলো ফ্যাক্টর আছে এর মধ্যে। আর তাছাড়া ফেলুদা তো প্রাইমারিলি কিশোরীদের জন্য লেখা, মানে এটা তো সন্দেশে প্রথম বেরিয়েছিল। কাজেই তোপসের সঙ্গে অনেকে হয়তো আইডেন্টিফাই করতে পারে। এখন এইগুলো কয়েকটা ফ্যাক্টর রয়েছে, এগুলো বলা খুব মুশকিল, কিন্তু আমার মনে হয় বেসিক এগুলোই, যে একটা মানে বাঙালিয়ানা, একটা অদ্ভুত একটা 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 মেজাজ গল্পের মধ্যে, যে মেজাজটা রয়েছে, প্লাস চরিত্রর একটা ঘনঘটা রয়েছে ইত্যাদি। আর সব মিলিয়ে আমার মনে হয় বিশেষ করে ওর ইন্টেগ্রিটি এবং ওর অনেস্টি, এটা ভীষণ ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। শুরু হচ্ছে মে মাসের প্রথম নিবেদন, সত্যজিৎ রায়ের কলমে ফেলুদার প্রথম অ্যাডভেঞ্চার ফেলুদার গোয়েন্দাগিরি। রাজেনবাবুকে রোজ বিকেলে মেলে আসতে দেখি। মাথার চুল সব পাকা, গায়ের রং ফর্সা, মুখের ভাব হাসি খুশি। পুরনো নেপালি আর তিব্বতী জিনিস টিনিসের যে দোকানটা আছে, সেটাই কিছুক্ষণ সময় কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে ওই আধ ঘন্টার মতো বসে সন্ধে হব হলে জলপাহাড়ে বাড়ি ফিরে যান। আমি আবার একদিন ওর পেছন পেছন গিয়ে ওর বাড়িটাও দেখে এসেছি। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি, হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, কে হে তুমি? পিছু নিয়েছো আমার? আমি বললাম, আমার নাম তপেশ রঞ্জন বোস। তবে এই নাও লজেন চুস। বলেই পকেট থেকে একটা সত্যি লেমন ড্রপ বার করে আমার দিকে দিলেন, আর দিয়ে বললেন, একদিন সকাল সকাল এসো আমার বাড়িতে, অনেক মুখোশ আছে, দেখাবো। সেই রাজেনবাবুর যে এমন বিপদ ঘটতে পারে তা কি কেউ বিশ্বাস করবে? ফেলুদাকে কথাটা বলতেই সে খ্যাঁক করে উঠল। পাকামো করিস না। কার কিভাবে বিপদ ঘটবে না ঘটবে সেটা কি মানুষকে দেখলে বোঝা যায়? আমি দস্তুর মতো রেগে গেলাম। বারে, রাজেনবাবু যে ভালো লোক সেটা বুঝি দেখলে বোঝা যায় না? তুমি তো তাকে দেখোইনি। দার্জিলিংয়ে এসে অবধি তো তুমি বাড়ি থেকেই বেরোওনি। রাজেনবাবু নেপালি বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করেছেন জানো? আচ্ছা বেশ, এখন বিপদটা কি তাই শুনি। আর তুই কচি খোকা, সেই বিপদের কথা তুই জানলি কি করে? কচি খোকা অবশ্য আমি মোটেই না, কারণ আমার বয়স 13.5 বছর। ফেলুদার বয়স আমার ঠিক ডবল। সত্যি বলতে কি, ব্যাপারটা আমার জানার কথা নয়। মেলে বেঞ্চিতে বসেছিলাম, আজ রবিবার, ব্যান্ড বাজবে, তাই শুনবো বলে। আমার পাশে বসেছিলেন তিনকড়িবাবু, যিনি রাজেনবাবুর ঘর ভাড়া নিয়ে দার্জিলিংয়ে গরমের ছুটি কাটাতে এসছেন। তিনকড়িবাবু আনন্দবাজার পড়ছিলেন, আর আমি কোনো রকমে ওই উঁকি ঝুঁকি মেরে ফুটবলের খবরটা দেখার চেষ্টা করছিলাম। এমন সময় হাঁপাতে ফ্যাকাশে মুখ করে রাজেনবাবু এসে ধপ করে তিনকড়িবাবুর পাশে বসে পড়লেন, দিয়ে গায়ে চাদরটা দিয়ে কপালের ঘাম মুছতে লাগলেন।
তিনকড়িবাবু কাগজ বন্ধ করে বললেন, কি হলো মশাই, চড়াই উঠে এলেন নাকি? রাজেনবাবু গলা নামিয়ে বললেন, আরে না মশাই, এক ইনক্রেডিবল ব্যাপার। ইনক্রেডিবল কথাটা আমার জানা ছিল, ফেলুদা ওটা প্রায় ব্যবহার করে। এর মানে হচ্ছে অবিশ্বাস্য। তিনকড়িবাবু বললেন, কি ব্যাপার? এই দেখুন না। রাজেনবাবু পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বার করে তিনকড়িবাবুর হাতে দিলেন। বুঝতে পারলাম সেটা একটা চিঠি। আমি অবশ্য চিঠিটা পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি, বরঞ্চ আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে গুনগুন করে গান গেয়ে এমন একটা ভাব দেখাচ্ছিলাম যেন বুড়োদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু চিঠিটা না পড়লেও তিনকড়িবাবুর কথা আমি শুনতে পেয়েছিলাম। সত্যি ইনক্রেডিবল। আপনার ওপর কার এমন আক্রোশ থাকতে পারে যে আপনাকে এভাবে শাসিয়ে চিঠি লিখবে? রাজেনবাবু বললেন, তাই তো ভাবছি। সত্যি বলতে কি, কোনো দিন কারো অনিষ্ট করেছি বলে তো মনে পড়ে না। তিনকড়িবাবু এবার রাজেনবাবুর দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন, হাটের মাঝে এসব ডিসকাস না করাই ভালো। চলুন মশাই, বাড়ি চলুন। দুই বুড়ো উঠে পড়লেন। ফেলুদা ঘটনাটা শুনে কিছুক্ষণ ভ্রু কুঁচকে গুম হয়ে বসে রইল। তারপর বলল, তুই তাহলে বলছিস যে একবার তলিয়ে দেখা চলতে পারে? বারে, তুমি তো রহস্যজনক ঘটনা খুঁজছিলে, বললে অনেক ডিটেকটিভ বই পড়ে নাকি তোমারও ডিটেকটিভ বুদ্ধিটা খুব ধারালো হয়ে উঠেছে। তা তো বটেই। এই ধর, আমি তো আজ মেলে যাইনি, তবু বলে দিতে পারি তুই কোন দিকের বেঞ্চে বসেছিলি। কোন দিক? রাধা রেস্টুরেন্টের ডান পাশের বেঞ্চিগুলোর একটাতে। আরে বাস, এই কি করে বুঝলে? আজ বিকেলে রোদ ছিল, সেই রোদে তোর বাঁ কালটা রোদে ঝলসেছে, ডান ধারেরটা ঝলসায়নি। একমাত্র ওই বেঞ্চিগুলোর একটাতে বসলেই পশ্চিমের রোদটা বাঁ কালে পড়ে। ইনক্রেডিবল। যাকে এখন কথা হচ্ছে রাজেন মজুমদারের বাড়িতে একবার যাওয়া দরকার। আর ৭৭ পা। আর যদি না হয়? হবেই ফেলুদা, আমি সেবার গুনেছিলাম। না হলে গাঁটটা তো। হ্যাঁ, কিন্তু বেশি জোরে না আবার, আর জোরে মারলে মাথার ঘিলু কিন্তু এদিক ওদিক হয়ে যায়। কি আশ্চর্য, ৭৭-এ রাজেনবাবুর বাড়ি পৌঁছালাম না, আরও ২৩ পা গিয়ে তবেই ওর বাড়ির গেটের সামনে পড়লাম। ফেলুদা ছোট্ট করে একটা গাঁটটা মেরে বলল, আগের বার ফেরার সময় গুনেছিলি না আসার সময়? ফেরার সময়। ইডিয়েট, ফেরার সময় তো ঢালে নামতে হয়, তুই নিশ্চয়ই ধাই ধাই করে ইয়াব বাড়া বাড়া স্টেপস ফেলেছিলি। তাই হবে। নিশ্চয়ই তাই। আর তাই স্টেপস এবার কম হয়েছিল, এবার বেশি হয়েছে। জোয়ান বয়সে ঢালে নামতে মানুষ বড় বড় পা ফেলে দৌড়ানোর মতো, আর বুড়ো হলে ঢালুর বেলা ব্রেক খসে খসে ছোট ছোট পা ফেলতে হয়, তা না হলে মুখ থুবড়ে পড়ে। কাছাকাছি কোনো বাড়ি থেকে রেডিওতে গান শোনা যাচ্ছে। ফেলুদা এগিয়ে গিয়ে কলিং বেল টিপল। আচ্ছা, কি বলবে সেটা ঠিক করেছো ফেলুদা? যা খুশি তাই বলবো, তুই কিন্তু স্পিকটি নট। যতক্ষণ থাকবি এ বাড়িতে একটা কথাও বলবি না। কিচ্ছু জিজ্ঞেস করলেও না? শাট আপ। একটা নেপালি চাকর এসে দরজা খুলে দিল। বৈঠকখানায় ঢুকলাম। বেশ সুন্দর পুরনো প্যাটার্নের কাঠের বাড়ি। শুনেছি রাজেনবাবু 10 বছর হলো রিটায়ার করে দার্জিলিংয়ে আছেন। কলকাতায় বেশ নাম করা উকিল ছিলেন। চেয়ার টেবিল যা আছে ঘরে সবই বেতের। যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে চারিদিকে দেয়ালে টাঙানো সব অদ্ভুত দাঁত খিচুনো চোখ রাঙানো মুখোশের শাড়ি। আর আছে পুরনো ঢাল, তলোয়ার, ভুজালি, থালা, ফুলদানি, এইসব। কাপড়ের ওপর রং করা বুদ্ধের ছবিও আছে। কত পুরনো কে জানে, কিন্তু তাতে যে সোনালি রংটা আছে সেটা এখনো ঝলমল করছে। আমরা দুজনে দুটো বেতের চেয়ারে বসলাম। ফেলুদা দেয়ালের এদিক ওদিক দেখে বলল, পেরেকগুলো নতুন, মরচে ধরেনি। ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখটা বোধ হয় বেশি প্রাচীন নয়। রাজেনবাবু ঘরে ঢুকলেন। আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে ঢিপ করে একটা পেন্ডাম ঠুকে বলল, চিনতে পারছেন? আমি জয়কৃষ্ণ মিত্তিরের ছেলে ফেলু।
রাজেনবাবু প্রথমে চোখ কপালে তুললেন, তারপর চোখে দুপাশ কুঁচকিয়ে একগাল হেসে বললেন, বাবা, কত বড় হয়েছো তুমি! হ্যাঁ, কবে এলে এখানে? বাড়ির সব ভালো? বাবা এসেছেন নাকি? এবার ফেলুদা আমার পরিচয়টাও করিয়ে দিল। রাজেনবাবুর মুখ দেখে মনেই হলো না যে এই 7 দিন আগে আমাকে লজেন জুস দেবার কথাটা ওর মনে আছে। ফেলুদা এবার বলল, আপনার খুব প্রাচীন জিনিসের শখ দেখছি। হ্যাঁ, এখন তো প্রায় নেশায় দাঁড়িয়েছে। কতদিনের ব্যাপার? এই তো মাস 6 হবে, কিন্তু এর মধ্যেই অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি। ফেলুদা এবার একটা গলা খাকরানি দিয়ে আমার কাছ থেকে শোনা ঘটনাটাই শুনিয়ে বলল, আপনি আমার বাবার মামলার ব্যাপারে যেভাবে সাহায্য করেছিলেন, তার প্রতিদানে আপনার এই বিপদে যদি কিছু করতে পারি তো। রাজেনবাবুর ভাব দেখে মনে হলো তিনি সাহায্য পেলে খুশি হবে, কিন্তু তিনি কিছু বলবার আগেই 3 বাবু ঘরে ঢুকলেন। তার হাঁপানোর বহর দেখে মনে হলো বোধহয় বেরিয়েই এলেন। রাজেনবাবু আমাদের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিয়ে বললেন, আমার বিশেষ বন্ধু অ্যাডভোকেট জ্ঞানেশ সেন হচ্ছেন 3 বাবুর প্রতিবেশী। আমি ঘর ভাড়া দেবো শুনে জ্ঞানেশই ওকে সাজেস্ট করে আমাকে এখানে আসতে। ওরাই উনি হোটেলের কথা ভেবেছিলেন। 3 বাবু হেসে বললেন, আমার ভয় ছিল আমার এই চুরুটের বাতিকটা নিয়ে। এমন হতে পারতো যে রাজেনবাবু হয়তো চুরুটের গন্ধ সহ্যই করতে পারেন না, তাই আমি আমার প্রথম চিঠিতেই সেটা লিখিয়ে জানিয়ে দিয়েছিলাম। ফেলুদা বলল, আপনি কি বায়ু পরিবর্তনের জন্য এসেছেন? তা বটে, তবে বায়ুর অভাবটা যেন বেশি লক্ষ্য করছি। পাহাড়ের ঠান্ডাটা আর একটু বেশি এক্সপেক্ট করে লোকে। ফেলুদা হঠাৎ বলল, আপনার বোধহয় গান বাজনার শখ। 3 বাবু অবাক হাসি হেসে বললেন, সেটা কি করে জানলে হে? আপনি যখন কথা বলছেন তখন লক্ষ্য করছি যে লাঠির উপরে রাখা আপনার ডান হাতের তর্জনীটা রেডিওর সঙ্গে তাল রেখে যাচ্ছে। রাজেনবাবু হাসতে হাসতে বললেন, মোক্ষম ধরেছ। উনি ভালো শ্যামা সঙ্গীত গাইতে পারেন। ফেলুদা এবার বলল, চিঠিটা হাতের কাছে আছে? রাজেনবাবু বললেন, হাতের কাছে কেন, একেবারে বুকের কাছে। রাজেনবাবু কোটের বুক পকেট থেকে চিঠিটা বার করে ফেলুদাকে দিলেন। এইবার সেটা দেখার সুযোগ পেলাম। হাতে লেখা চিঠি নয়, নানান জায়গা থেকে ছাপা বাংলা কথা কেটে কেটে আঠা দিয়ে জুড়ে চিঠিটা লেখা হয়েছে। যা লেখা হয়েছে তা হলো এই, তোমার অন্যের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও। ফেলুদা বলল, এ চিঠি কি ডাকে এসেছে? রাজেনবাবু বললেন, হ্যাঁ, লোকাল ডাক, বলা বাহুল্য। দুঃখের বিষয়, খামটা ফেলে দিয়েছি। দার্জিলিংয়েরই পোস্টমার্ক ছিল, ঠিকানাটাও ছাপা বাংলা কথা কেটে কেটে লেখা। আপনার নিজের কাউকে সন্দেহ হয়? কি আর বলবো বলো, কোনো দিন কারো প্রতি কোনো অন্যায় বা অবিচার করেছি বলে তো মনে পড়ে না। আপনার বাড়িতে যাতায়াত করেন এমন কয়েকজনের নাম বলতে পারেন কি? খুব সহজ, আমি লোকজনের সঙ্গে মিশি কমই। ডাক্তার ফণি মিত্তির আসেন অসুখ বিসুখ হলে। কেমন লোক বলে মনে হয়? ডাক্তার হিসেবে বোধ হয় সাধারণ স্তরের, তবে তাতে আমার এসে যায় না, কারণ আমার ব্যায়ামও সাধারণ, সর্দি জ্বর ছাড়া আর কিছুই হয়নি দার্জিলিংয়ে এসে অবধি, তাই ভালো ডাক্তারের প্রয়োজন হয় না। চিকিৎসা করে পয়সা নেন? তা নেন বই কি, আর আমারও তো পয়সার অভাব নেই। মিথ্যে অব্লিগেশনে যাই কেন আর। আর কে আসেন? সম্প্রতি মিস্টার ঘোষাল বলে এক ভদ্রলোক যাতায়াত। এই দেখো। দরজার দিকে ফিরে দেখি একটা ফর্সা মাঝারি হাইটের স্যুট পরা ভদ্রলোক হাসি মুখে ঘরে ঢুকছেন। আমার নাম শুনলাম বলে মনে হলো। রাজেনবাবু বললেন, এইমাত্র আপনার নাম করা হয়েছে। আপনারও আমার মতো পুরনো জিনিসের শখ, সেটাই এই ছেলেটিকে বলতে যাচ্ছিল। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। নমস্কারের পর মিস্টার ঘোষাল, পুরো নাম অবনীমোহন ঘোষাল, রাজেনবাবুকে বললেন, আপনাকে আজ দোকানে দেখলুম না।
তাই একবার ভাবলুম খোঁজ নিয়ে যাই। না, আজ শরীরটা ভালো ছিল না। বুঝলাম রাজেনবাবু চিঠিটার কথা মিস্টার ঘোষালকে বলতে চান না। ফেলুদা মিস্টার ঘোষাল আসার সঙ্গে সঙ্গেই চিঠিটা হাতের তেলোর মধ্যে লুকিয়ে ফেলেছে। ঘোষাল বললেন, আপনি ব্যস্ত থাকলে আজ বরং, আসলে আমার ওই তিব্বতী ঘণ্টাটা একবার দেখার ইচ্ছে ছিল। রাজেনবাবু বললেন, সে তো খুব সহজ ব্যাপার, হাতের কাছেই আছে। রাজেনবাবু ঘন্টা আনতে পাশের ঘরে চলে গেলেন। ফেলুদা ঘোষালকে জিজ্ঞেস করলো, আপনি কি এখানেই থাকেন? ভদ্রলোক দেওয়াল থেকে একটা ভুজালি নামিয়ে সেটা দেখতে দেখতে বললেন, আমি কোনো এক জায়গায় বেশি দিন থাকি না। আমার ব্যবসার জন্য বহু জায়গায় ঘুরতে হয়। আমি কিউরিও সংগ্রহ করি। বাড়ি ফেরার পথে ফেলুদাকে জিজ্ঞেস করে জেনেছিলাম কিউরিও মানে হচ্ছে দুষ্প্রাপ্য প্রাচীন জিনিস। রাজেনবাবু ঘণ্টাটা নিয়ে এলেন। দারুণ দেখতে জিনিসটা। নিচের অংশটা রূপোর তৈরি, হাতলটা তামা আর পেতল মেশানো, আর তার ওপরে লাল নীল সব পাথর বসানো। অবনীবাবু চোখ টোক কুচকে বেশ অনেকক্ষণ ধরে ঘণ্টাটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। রাজেনবাবু বললেন, কি মনে হয়? সত্যিই দাও মেরেছে, একেবারে খাঁটি জিনিস। আপনি বললে আমার আর কোনো সন্দেহই থাকে না। দোকানদার বলে এটা নাকি একেবারে খোদ লামার প্রাসাদের জিনিস। কিছুই আশ্চর্য না। আপনি বোধহয় এটা হাতছাড়া করতে রাজি নন। মানে ভালো দাম পেলেও। রাজেনবাবু মিষ্টি করে হেসে ঘাড় নাড়তে নাড়তে বললেন, ব্যাপারটা কি জানেন? শখের জিনিস ভালোবেসে কিনেছি, সেটাকে বেচে লাভ করব, এমনকি কেনা দরেও বেচবো এই ইচ্ছে আমার নেই। অবনীবাবু ঘণ্টাটা ফিরিয়ে দিয়ে বললেন, আজ আসি, কাল আশা করি বেরোতে পারবেন একবার। রাজেনবাবু বললেন, ইচ্ছে তো আছে। অবনীবাবু বেরিয়ে যাওয়ার পর ফেলুদা রাজেনবাবুকে বলল, কটা দিন একটু না বেরিয়ে টেরিয়ে সাবধানে থাকা উচিত নয় কি? সেটাই বোধহয় ঠিক, কিন্তু মুশকিল কি জানো, সেই চিঠির ব্যাপারটা এতই অবিশ্বাস্য যে এটাকে ঠিক যেন সিরিয়াসলি নিতেই পারছি না। মনে হচ্ছে এটা যেন একটা ঠাট্টা, যাকে বলে আর কি প্র্যাকটিক্যাল জোক। যতদিন না সেটার সম্বন্ধে ডেফিনিট হওয়া যাচ্ছে ততদিন বাড়িতেই থাকুন না। আপনার নেপালি চাকরটা কতদিনে? একেবারে গোড়া থেকেই আছে, কমপ্লিটলি রিলায়েবল। ফেলুদা এবার তিনকড়ি বাবুর দিকে ফিরে বলল, আপনি কি বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন? সকাল বিকেল ঘন্টাখানেক এদিক ওদিক ঘুরে আসি আর কি। কিন্তু বিপদ যদি ঘটেই, আমি বুড়ো মানুষ, খুব বেশি করতে পারবো কি কিছু? আমার বয়স 64, রাজেনবাবুর চেয়ে 1 বছর কম। রাজেনবাবু বললেন, উনি চেঞ্জে এসেছেন, ওকে আর বাড়িতে বন্দি করে রাখার ফন্দি করছো কেন তোমরা? আমি থাকবো, আমার চাকর থাকবে, এই যথেষ্ট। তোমরা চাও তো দুবেলা খোঁজ খবর নিয়ে যেও এখন। বেশ, তাই হবে। ফেলুদার দেখা দেখি আমি উঠে পড়লাম। আমরা যেখানে বসেছিলাম তার উল্টো দিকে একটা ফায়ার প্লেসের ওপরেই একটা তাক, আর সেই তাকের ওপর 3টে ফ্রেমে বাঁধানো ছবি। ফেলুদা ছবিগুলোর দিকে এগিয়ে গেল। প্রথম ছবিটা দেখিয়ে রাজেনবাবু বললেন, ইনি আমার স্ত্রী, বিয়ের 4 বছর পরেই মারা গিয়েছিলেন। ফেলুদা জিজ্ঞেস করলো, এটি কে? রাজেনবাবু হো হো করে হেসে বললেন, সময়ের প্রভাবে মানুষের চেহারার কি বিচিত্র পরিবর্তন ঘটতে পারে সেইটে বোঝানোর জন্য এই ছবি। উনি হচ্ছেন আমারই বাল্য সংস্করণ। বাঁকুড়া মিশনারি স্কুলে পড়তাম তখন। আমার বাবা ছিলেন বাঁকুড়ার ম্যাজিস্ট্রেট। সত্যি ভারী ফুটফুটে চেহারা ছিল রাজেনবাবুর ছেলে বয়সে। অবশ্যই ছবি দেখে ভুলো না, দুরন্ত বলে ভারী বদনাম ছিল আমার। শুধু যে মাস্টারদের চালিয়েছি তা নয়, ছাত্রদেরও। একবার স্পোর্টসের দিন 100 ইয়ার্সে আমাদের বেস্ট রানারকে কাট করে দিয়েছিলাম ল্যাং মেরে।
তৃতীয় ছবিটা ফেলুদারি বয়সী একজন ছেলে। রাজেনবাবু বললেন সেটাই নাকি তার একমাত্র ছেলে প্রবীরের। উনি এখন কোথায়? রাজেনবাবু গলা খাঁকড়িয়ে বললেন, জানি না ঠিক, বহুকাল দেশ ছাড়া, প্রায় 60 ইয়ার্স। ও, তা আপনার সঙ্গে চিঠি লেখালেখি নেই? না। ফেলুদা দরজার দিকে এগোতে এগোতে বলল, ভারী ইন্টারেস্টিং কেস। আমি মনে মনে বললাম, ফেলুদা একেবারে বইয়ের ডিটেকটিভের মতো কথা বলছে। বাইরেটা ছমছমে অন্ধকার হয়ে এসেছে। জলা পাহাড়ের গায়ে বাড়িগুলোতে বাতি জ্বলে উঠেছে। পাহাড়ের নিচের দিকে চেয়ে দেখলাম রঙ্গিত উপত্যকা থেকে কুয়াশা ওপরের দিকে উঠছে। রাজেনবাবু আর তিনকড়িবাবু আমাদের সঙ্গে গেট অবধি এলেন। রাজেনবাবু গলা নামিয়ে ফেলুদাকে বললেন, তুমি ছেলে মানুষ, তাও তোমাকে বলছি, একটু যে নার্ভাস বোধ করছি না তা নয়। এমন শান্তিপূর্ণ পরিবেশে এই চিঠি যেন বিনা মেঘে বজ্রপাত। ফেলুদা বেশ জোরের সঙ্গেই বলল, হ্যাঁ, আপনি কিছু ভাববেন না, আমি এর সমাধান করবই। আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন গিয়ে। রাজেনবাবু গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ বলে চলে গেলেন। এবার তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, তোমাকে তুমি করেই বলছি। তোমার অবজারভেশন পাওয়ার দেখে সত্যি ইমপ্রেসড হয়েছি। ডিটেকটিভ গল্প আমিও অনেক পড়েছি। এই চিঠিটার ব্যাপারে তোমাকে হয়তো কিছুটা সাহায্যও করতে পারি। তাই নাকি? এই যে টুকরো টুকরো ছাপা অক্ষর কেটে চিঠি লেখা হয়েছে, এটাই কি বুঝলে বলো তো? ফেলুদা কয়েক সেকেন্ড ভেবে বলল, 1 নম্বর, কথাগুলো কাটা হয়েছে খুব সম্ভবত ব্লেড দিয়ে, কাঁচি দিয়ে নয়। ভেরি গুড। আর 2 নম্বর, কথাগুলো নানা রকম বই থেকে নেওয়া হয়েছে, কারণ হরফ ও কাগজের তফাৎ রয়েছে। চিঠির 2টো শব্দ, শাস্তি আর প্রস্তুত, মনে হচ্ছে খবরের কাগজ থেকে কাটা। আনন্দবাজার। তাই বুঝি? ইয়েস, ওই টাইপটা আনন্দবাজারেই ব্যবহার হয়, অন্য বাংলা কাগজে নয়। আর অন্য কথাগুলো পুরো বই থেকে নেওয়া হয়নি, কারণ যে হরফে বইগুলো ছাপা সেগুলো হয়েছে মাত্র 15 থেকে 20 বছর। আর যে আঠা দিয়ে আটকানো হয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা আছে? গন্ধটা গ্রিপ্রেক্স আঠার মতো। চমৎকার ধরেছ। কিন্তু আপনিও তো ধরার ব্যাপারে কম জান না দেখছি। তিনকড়িবাবু হেসে বললেন, কিন্তু তোমার বয়সে আমি ডিটেকটিভ কথাটার মানে জানতুম কি না খুব সন্দেহ আছে। বাড়ি ফেরার পথে ফেলুদা বলল, রাজেনবাবুর মিস্ট্রি সলভ করতে পারবো কি না জানি না, কিন্তু এই সূত্রে তিনকড়িবাবুর সঙ্গে আলাপটা বেশ ফাউ পাওয়া গেল। আমি বললাম, তাহলে উনি ব্যাপারটা তদন্ত করুন না, তুমি আর মিথ্যে মাথা ঘামাচ্ছ কেন? আহা, বাংলা হরফের ব্যাপারটা জানা আছে বলেই কি সবই জানবেন নাকি? ফেলুদার কথাটা শুনে বেশ ভালোই লাগলো। ওর মতো বুদ্ধি আশা করি তিনকড়িবাবুর নেই। মাঝে মাঝে ফোড়ন দিলে আপত্তি নেই, কিন্তু আসল কাজটা যেন ফেলুদাই করে। অপরাধ কথাটার মাঝখানেই ফেলুদা থেমে গেল। তার দৃষ্টি দেখলাম একজন লোককে ফলো করে পেছন দিকে ঘুরছে। লোকটাকে দেখলি? কই না তো, মুখ দেখিনি তো। ল্যাম্পের আলোটা পড়লো আর ঠিক মনে হলো। ফেলুদা আবার থেমে গেল। কি মনে হলো ফেলুদা? না, বোধহয় চোখের ভুল। চ, পালা চালিয়ে চ, খিদে পাচ্ছে। ফেলুদা হলো আমার মাস্তুতো দাদা। ও আর আমি আমার বাবার সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে এসে শহরের নিচের দিকের স্যানাটোরিয়ামে উঠেছি। স্যানাটোরিয়াম ভর্তি বাঙালি। বাবা তাদেরই মধ্য থেকে সমবয়সী বন্ধু জুটিয়ে নিয়ে তাস খেলে গল্প টল্প করে সময় কাটাচ্ছেন। আমি আর ফেলুদা কোথায় যাই কি করি তা নিয়ে বিশেষ মাথা ঘামান না। আজ সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। উঠে দেখি বাবা রয়েছে, কিন্তু ফেলুদার বিছানা খালি। কি ব্যাপার? বাবাকে জিজ্ঞেস করতে বললেন, ও এসে অবধি কাঞ্চনজঙ্ঘা দেখেনি। আজ দিনটা পরিষ্কার দেখে বোধহয় আগে ভাগে কাঞ্চনজঙ্ঘা দেখতেই বেরিয়েছে।
আমি কিন্তু মনে মনে আন্দাজ করছিলাম যে ফেলুদা তদন্তের কাজ শুরু করে দিয়েছে আর সেই কাজেই বেরিয়েছে। কথাটা ভেবে ভারী রাগ হলো। আমাকে বাদ দিয়ে কিছু করার কথা তো ফেলুদার নয়। যাই হোক, আমি মুখ টুক ধুয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। লেডেনলা রোডে ট্যাক্সি স্ট্যান্ডের কাছাকাছি এসে ফেলুদার সঙ্গে দেখা হয়ে গেল। আমি বললাম, বারে তুমি আমায় ফেলে বেরিয়েছো কেন? শরীরটা কিরম ম্যাচ ম্যাচ করছিল, তাই ডাক্তার দেখাতে গেছিলাম। ফোনই ডাক্তার? তোরও একটু একটু বুদ্ধি খুলছে দেখছি। দেখালে? 4 টাকা ভিজিট নিল আর একটা ওষুধ লিখে দিল। ভালো ডাক্তার? অসুখ নেই তাও পরীক্ষা করে ওষুধ দিচ্ছে। কেমন ডাক্তার বুঝে দেখ। তারপর বাড়ির যা চেহারা দেখলাম তাতে পয়সার যে খুব বেশি তাও তো মনে হয় না। তাহলে উনি কখনোই চিঠিটা লেখেননি। কেন? গরিব লোকেরও তো সাহস হয়। তা টাকার দরকার হলে হয় বই কি, কিন্তু চিঠিতে তো টাকা চায়নি। ওইভাবে খোলাখুলি বুঝে কেউ টাকা চায়? তবে রাজেনবাবুর অবস্থা কাল কীরকম দেখলি বলতো? কেমন যেন ভীতু ভীতু। ভয় পেয়ে মনের অসুখ হতে পারে সেটা জানিস? তা তো পারেই। আর মনের অসুখ থেকে শরীরের অসুখ তাও হয় বুঝি? ইয়েস। আর শরীরের অসুখ হলে ডাক্তার ডাকতে হবে, সেটা আশা করি তোর মতো ক্যাবলারও জানা আছে। ফেলুদার বুদ্ধি দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এল। অবশ্যই ফণি ডাক্তার যদি সত্যি এত সব ভেবে টেবে চিঠিটা লিখে থাকে তাহলে ওরও বুদ্ধি সাংঘাতিক হবে। ম্যালের মুখে ফোয়ারার কাছাকাছি এসে তখন ফেলুদা বলল, কিউরিও সম্বন্ধে একটা কিউরিওসিটি বোধ করছি। কিউরিওর মানে আগেই শিখেছিলাম, আর কিউরিওসিটি মানে যে কৌতূহল সেটা স্কুলেই শিখেছি। আমাদের ঠিক পাশেই নেপাল কিউরিও শপ। রাজেনবাবু আর অবনীবাবু সেখানেই আসেন। ফেলুদা শটান দোকানের ভেতর গিয়ে ঢুকল। দোকানদারের গায়ে ছাই রঙের কোট, গলায় মাফলার আর মাথায় সোনালি কাজ করা কালো টুপি। ফেলুদাকে দেখে হাসি হাসি মুখ করে এগিয়ে এলো। দোকানের ভেতরটা পুরনো জিনিসপত্রে গিজগিজ করছে, আলো বেশি নেই আর গন্ধটাও যেন সেকেলে। ফেলুদা এদিক ওদিক দেখে গম্ভীর গলায় বলল, ভালো পুরনো থাঙ্কা আছে? এই পাশের ঘরে আসুন। ভালো জিনিস তো বিক্রি হয়ে গেছে সব, তবে নতুন মাল আবার কিছু আসছে। পাশের ঘরে যাওয়ার সময় আমি ফেলুদার কানের কাছে মুখ নিয়ে বললাম, থাঙ্কা কি জিনিস? ফেলুদা দাঁতে দাঁত চেপে বলল, দেখতেই তো পাবি। পাশের ঘরটা আরও ছোট, যাকে বলে একেবারে ঘুপচি। দোকানদার দেওয়ালে ঝোলানো সিল্কের ওপর আঁকা একটা বুদ্ধের ছবি দেখিয়ে বলল, এই একটাই ভালো জিনিস আছে, তবে একটু ড্যামেজ। একেই বলে থাঙ্কা? এই জিনিস তো রাজেনবাবুরও বাড়িতে অনেক আছে। ফেলুদা ভীষণ বিজ্ঞের মতো থাঙ্কাটার গায়ের ওপর চোখ ঠেকিয়ে ওপর থেকে নিচ অবধি প্রায় 3 মিনিট ধরে দেখে তারপর বলল, এটার বয়স তো 70 বছরের বেশি বলে মনে হচ্ছে না। আমি অন্তত 300 বছরের পুরনো জিনিস চাইছি। দোকানদার বলল, আমরা আজ বিকেলে কিন্তু 1 লট মাল পাচ্ছি, তার মধ্যে ভালো ঠঙ্কা পাবেন। আজই পাচ্ছেন? আজই। এই খবরটা তাহলে রাজেনবাবুকে জানাতে হয়। মিস্টার মজুমদার, ওনার তো জানা আছে। রেগুলার খদ্দের যে 2-3 জন আছেন তারা সকলেই আজ নতুন মাল দেখতে বিকেলে আসছে। অবনীবাবু খবরটা পেয়েছেন কি মিস্টার ঘোষাল? জরুর। আর বড় খদ্দের কে আছেন আপনাদের? আর আছেন মিস্টার গিলবা, চা বাগানের ম্যানেজার, সপ্তাহে 2 দিন বাগান থেকে আসেন। আর আছেন মিস্টার নাওলাখা, উনি এখন সিকিমে। বাঙালি আর কেউ নেই? না স্যার। আচ্ছা দেখি বিকেলে যদি একবার ঢু মারতে পারি। তারপর আমার দিকে ফিরে বলল, তপসে তুই একটা মুখোশ চাস? তপসে যদিও আমার আসল ডাকনাম নয়, তবু ফেলুদা তপেস থেকে ওই নামটাই করে নিয়েছে। মুখোশের লোভ কি সামলানো যায়? ফেলুদা নিজেই একটা বাছাই করে আমাকে কিনে দিয়ে বলল, এইটাই সব থেকে হরেন্ডাস, কি বলিস? ফেলুদা বলে হরেন্ডাস বলে আসলে কোনো কথাই নেই। ট্রিমেন্ডাস মানে সাংঘাতিক আর হরিবল মানে বিভৎস।
এই দুটো একসঙ্গে বোঝাতে নাকি কেউ কেউ হরেন্ডাস ব্যবহার করে। মুখোশটা সম্বন্ধে যে ওই কথাটা দারুণ খাটে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দোকান থেকে বেরিয়ে ফেলুদা আমার হাত ধরে কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। এবারও দেখি ফেলুদা একজন লোকের দিকে দেখছে। বোধ হয় কাল রাতে যাকে দেখেছিল সেই লোকটাই। বয়স আমার বাবার মতো, মানে ওই 40-42, গায়ের রং ফর্সা, চোখে কালো চশমা। যে স্যুটটা পরে আছে সেটা দেখে মনে হয় খুব দামি। ভদ্রলোক ম্যালের মাঝখানে দাঁড়িয়ে পাইপ ধরাচ্ছেন। আমার দেখেই কেমন যেন চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছি ঠিক বুঝতে পারলাম না। ফেলুদা সোজা লোকটার দিকে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে ভীষণ সাহেবী কায়দায় উচ্চারণে বলল, এক্সকিউজ মি, আপনি কি মিস্টার চ্যাটার্জি? ভদ্রলোকও একটু গম্ভীর গলায় পাইপ কামড়ে বলল, নো, আই অ্যাম নট। ফেলুদা খুবই অবাক হওয়ার ভান করে বলল, স্ট্রেঞ্জ, আপনি সেন্ট্রাল হোটেলে উঠেছেন না? না, মাউন্ট এভারেস্ট, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এ টুইন ব্রাদার। এই বলে ভদ্রলোক গট গটিয়ে অবজারভেটরি হিলের দিকে চলে গেলেন। যাবার সময় লক্ষ্য করলাম যে তার কাছে একটা ব্রাউন কাগজে মোড়া প্যাকেট, আর কাগজটার গায়ে লেখা নেপালি কিউরিও শপ। আমি চাপা গলায় বললাম, ফেলুদা, উনিও কি মুখোশ কিনেছেন নাকি? তা কিনতেই পারে, মুখোশটা তো আর তোর আমার একচেটিয়া নয়। চ, কেভেন টেরেসে গিয়ে একটু কফি খাওয়া যাক। ক্যাভেন টেরেসের দিকে যেতে যেতে ফেলুদা বলল, লোকটাকে চিনলি? আমি বললাম, তুমিই চিনলে না আর আমি কি করে চিনবো বলো? তবে না, চেনা চেনা লাগছিল। বলিস কি, আমি চিনলাম না? বারে, কোথায় চিনলে? ভুললাম বললে যে। তোর যদি একটু সেন্স থাকে, ভুল নাম বলেছি হোটেলের নামটা বের করার জন্য, সেটাও বুঝলি না? লোকটার আসল নাম কি জানিস? কি? প্রবীর মজুমদার। ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। রাজেন বাবুর ছেলে, তাই না? যার ছবি রয়েছে তাকের ওপর। অবশ্য বয়সটা এখন অনেক বেড়ে গেছে তো। শুধু যে চেহারায় মিল তা নয়, গালের আঁচিলটা নিশ্চয়ই তুই লক্ষ্য করেছিস। আসল কথা হচ্ছে ভদ্রলোকের জামা কাপড় সব বিলিতি, স্যুট লন্ডনের, টাই প্যারিসের, জুতো ইটালিয়ান, এমনকি রুমালটা পর্যন্ত বিলিতি। সত্য বিলেত ফেরোচ্ছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওর ছেলে যে এখানে রয়েছে সে খবর রাজেন বাবু জানেন না। বাপ যে এখানে রয়েছে সেটা ছেলেও জানে কিনা সেটা নিয়েও খোঁজ নিয়ে দেখা দরকার। রহস্য ক্রমেই ঘনিয়ে আসছে। এই কথাটা ভাবতে ভাবতে ক্যাভেন টেরাসের দোকানে পৌঁছালাম। দোকানের ছাদে যে বসার জায়গাটা আছে সেটা আমার ভীষণ ভালো লাগে। চারিদিকে দার্জিলিং শহরটা আর ওই নিচে বাজারটা দারুণ ভালো দেখায়। ছাদে উঠে দেখি কোণের টেবিলটায় চুরুট হাতে তিনকড়িবাবু বসে কফি খাচ্ছেন। ফেলুদাকে দেখতে পেয়েই হাত তুলে তার টেবিলে গিয়ে বসতে বললেন আমাদের। আমরা তিনকড়িবাবুর দুদিকে দুটো টিনের চেয়ারে বসলাম। তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, ডিটেকশনে তোমার পারদর্শিতা দেখে খুশি হয়ে আমি তোমাদের দুজনকে হট চকলেট খাওয়াবো। তোমাদের আপত্তি আছে? হট চকলেটের নাম শুনে আমার জিভে জল এসে গেল। তিনকড়িবাবু তুড়ি মেরে একটা বেয়ারাকে ডাকলেন। বেয়ারা এসে অর্ডার নিয়ে গেলে পর তিনকড়িবাবু কোটের পকেট থেকে একটা বই বার করে ফেলুদাকে দিয়ে বললেন, এই নাও, একটা এক্সট্রা কপি ছিল আমার লেটেস্ট বই, তোমায় দিলুম। বইয়ের মলারটা দেখে ফেলুদার মুখটা হাঁ হয়ে গেল। আপনার বই মানে? আপনার লেখা? আপনি গুপ্তচর নাম নিয়ে লেখেন? তিনকড়িবাবু আধবোজা চোখে অল্প হাসি হেসে মাথা নেড়ে বললেন। ফেলুদার অবাক হওয়ার ভাবটা যেন আরও বেড়ে গেল। সে কি, আপনার সব কটা উপন্যাস যে আমার পড়া। বাংলায় আপনার ছাড়া আর কারুর রহস্য উপন্যাস আমার ভালো লাগে না। থ্যাংক ইউ। ব্যাপারটা কি জানো, এখানে একটা প্লট মাথায় নিয়ে লেখার জন্য এসেছিলাম।
এখন দেখছি বাস্তব জীবনের রহস্য নিয়ে মাথা ঘামাতে ঘামাতেই ছুটিটা ফুরিয়ে গেল। আমার সত্যিই দারুণ লাগ, আপনার সঙ্গে এভাবে আলাপ হয়ে গেল। দুঃখের বিষয়, আমার ছুটির মেয়াদটা সত্যিই ফুরিয়ে এসেছে। কাল সকালেই চলে যাচ্ছি আমি। আশা করি যাওয়ার আগে তোমাদের আরও কিছুটা হেল্প করে দিয়ে যেতে পারবো। ফেলুদা এবার তার এক্সাইটিং খবরটা তিনকড়ি বাবুকে দিয়ে দিল। রাজেনবাবুর ছেলেকে আজ দেখলাম। বলো কি, কখন? এই 10 মিনিট আগে। তুমি ঠিক বলছো? চিনতে পেরেছো তো? 14 আনা শিওর। মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে খোঁজ করলে বাকি 2 আনাও পুরো হয়ে যাবে। তিনকড়ি বাবু হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, রাজেনবাবুর মুখে তার ছেলের কথা শুনেছো? কাল যা বললেন তার বেশি শুনিনি। আমি শুনেছি অনেক কথা। ছেলেটি অল্প বয়সে বকে গিয়েছিল, বাপের সিন্দুক থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে। রাজেনবাবু তাকে ত্যায্যপুত্র করেন। তখন তার 24 বছর বয়স, সেই থেকে একেবারে নিখোঁজ। রাজেনবাবু অনেক অনুসন্ধান করেছিলেন, কারণ তারপর তার অনুতাপ হয়, কিন্তু ছেলে কোনো খবর দেয়নি বা নেয়নি। বিড়েতে তাকে দেখেছে রাজেনবাবুরই এক বন্ধু, তাও সে 10-12 বছর আগে। রাজেনবাবু তাহলে জানেন না যে তার ছেলে এখন এখানে আছে? নিশ্চয়ই না। আমার মনে হয় ওকে না জানানোই ভালো। একই চিঠির শখ, তার ওপর। তিনকড়ি বাবু হঠাৎ থেমে গেলেন, তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, আমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। রহস্য উপন্যাস লেখা ছেড়ে দেওয়াই উচিত। ফেলুদা হাসতে হাসতে বলল, প্রবীণ মজুমদার যে চিঠি লিখে থাকতে পারেন সেটা আপনার খেয়াল হয়নি তো? এক্স্যাক্টলি, কিন্তু তিনকড়ি বাবু অন্য মনস্ক হয়ে গেলেন। বেয়ারা হট চকলেট এনে টেবিলে রাখতে তিনকড়ি বাবু যেন একটু চাগিয়ে উঠলেন। ফেলুদার দিকে ফিরে বললেন, ফণী মিত্তিরকে কেমন দেখলে? ফেলুদা যেন একটু হকচকিয়ে গেল। সে কি, আপনি কি করে জানলেন যে ওখানে গেছিলাম? তুমি যাওয়ার অল্পক্ষণ পরেই আমি গেছিলাম। আমাকে রাস্তায় দেখেছিলেন বুঝি? না। তবে ডাক্তারের ঘরের মেঝেতে একটা মরা সিগারেট দেখে জিজ্ঞাসা করলাম কে খেয়েছে। ডাক্তার ধূমপান করেন না, ফণীবাবু বর্ণনা দিলেন। তাতে তোমার কথাই মনে হলো। যদিও তোমাকে আমি সিগারেট খেতে দেখিনি, কিন্তু এখন তোমার আঙুলে হলদে রং দেখে বুঝেছি তুমিও খাও। ফেলুদা তিনকড়ি বাবুর বুদ্ধির তারিফ করে বলল, আপনারও কি ফণী মিত্তিরকে সন্দেহ হয়েছিল নাকি? তা হবে না? লোকটাকে দেখলে অভক্তি হয় কিনা? তা হয়। রাজেনবাবু যে কেন ওকে আমল দেন তা জানি না। তাও জানো না বুঝি? দার্জিলিংয়ে আসার পর রাজেনবাবু ধর্মকর্মের দিকে মন যায়। তখন ফণীবাবুই তাকে এক গরুর সন্ধান দিয়েছিলেন, একই গুরু শিষ্য হিসেব। ওদের যে প্রায় ভাই ভাই সম্পর্ক। ফেলুদা জিজ্ঞেস করলো, ফণী মিত্তিরের সঙ্গে কথা বলে কি বুঝলেন? কথা তো ছুতো, আসলে বইয়ের আলমারিগুলোর ওপর একবার নজর বুলিয়ে নিচ্ছিল। বাংলা উপন্যাস আছে কি না দেখার জন্য? ঠিক বলেছ। আমিও দেখেছি, প্রায় নেই বললেই চলে। আর যা আছে তাও আদ্যিকালের। ঠিক। তবে ফণী ডাক্তার অন্যের বাড়ির বই থেকেও কথা কেটে চিঠি তৈরি করতে পারে কিন্তু। তা পারে, তবে লোকটাকে দেখে ভারী কুড়ে বলে মনে হয়। এ ব্যাপারে এত কাঠখড় পোড়াবে বা কেন জানি বিশ্বাস হয় না। ফেলুদা এবার বলল, অবনী ঘোষাল লোকটা সম্বন্ধে আপনার কি ধারণা? বিশেষ সুবিধের লোক নয় বলেই আমার বিশ্বাস। ভারী ওপর চালাক। আরও সব প্রাচীন শিল্প টিল্প কিছু না, ওর আসল লোভ হচ্ছে টাকার। এখন খরচ করে জিনিস কিনছে, পরে বিদেশের কাছে বিক্রি করে দেবে, 5 গুণ প্রফিট করবে। ওর পক্ষে এই হুমকির চিঠি দেওয়ার কোনো কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় কি? সেটা এখনও তলিয়ে দেখিনি। আমি একটা কারণ আবিষ্কার করেছি। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। ওর চোখ দুটো জল জল করছে। তিনকড়ি বাবু বললেন, কী কারণ? ফেলুদা গলাটা নামিয়ে নিয়ে বলল, যে দোকান থেকে ওরা জিনিস কেনেন সেখানে কিছু ভালো নতুন মাল আজ বিকেলে আসছে। এবার তিনকড়ি বাবুর চোখও জল জল করে উঠল। বুঝেছি। হুমকির চিঠি পেয়ে রাজেন মজুমদার ঘরবন্দি হয়ে রইলেন, আর ফাঁকতালে অবনী ঘোষাল দোকানে গিয়ে সব লুটে পুটে নিলেন। এক্স্যাক্টলি। তিনকড়ি বাবু চকলেটের পয়সা দিয়ে উঠে পড়লেন। আমরা দুজনে উঠলাম।
উৎসাহে আর উত্তেজনায় আমার বুকটা ঢিপ ঢিপ করছিল। অবনী ঘোষাল, প্রবীর মজুমদার আর ফণী মিত্তির তিনজনকেই তাহলে সন্দেহ করার কারণ আছে। 15 মিনিটের মধ্যেই মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে ফেলুদা সেই খবরটাই জেনে নিল। প্রবীর মজুমদার বলে একজন ভদ্রলোক সেই হোটেলের 16 নম্বর ঘরে 5 দিন হলো এসে রয়েছেন। বিকেলের দিকে রাজেনবাবুর বাড়িতে যাওয়ার কথা ফেলুদা বলছিল, কিন্তু দুপুর থেকেই মেঘলা করে 4টে নাগাদ তেড়ে বৃষ্টি নামল। আকাশের চেহারা দেখে মনে হলো বৃষ্টি সহজে থামবে না। ফেলুদা সারাটা সন্ধে খাতা পেন্সিল নিয়ে কী সব যেন হিসেব নিকেশ করলো। আমার ভীষণ জানতে ইচ্ছে করছিল ও কি লিখছে, কিন্তু জিজ্ঞেস করতে সাহস হলো না। শেষটায় আমি 3 বাবুর বইটা নিয়ে পড়তে আরম্ভ করলাম। দারুণ থ্রিলিং গল্প। পড়তে পড়তে রাজেনবাবুর চিঠির ব্যাপারটা প্রায় মন থেকে মুছেই গেল। 8টা নাগাদ বৃষ্টি থামল, কিন্তু তখন এত শীত যে বাবা আমাদের বেরোতে দিলেন না। পরদিন ভোরবেলা ফেলুদার ধাক্কার চোটে ঘুম ভাঙল। ওঠ ওঠ, এই তো সে ওঠ। আমি ধর্মড়িয়ে উঠে পড়লাম। ফেলুদা কানের কাছে মুখ এনে দাঁতে দাঁত চেপে এক নিঃশ্বাসে বলে গেল, রাজেনবাবুর নেপালি চাকরটা এসেছিল, বলল বাবু এক্ষুনি যেতে বলেছেন, বিশেষ দরকার। তুই যদি যেতে চাস তো। সে আর বলতে। 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে রাজেনবাবুর বাড়িতে পৌঁছে দেখি তিনি ফ্যাকাশে মুখ করে খাটে শুয়ে আছেন। ফণী ডাক্তার তার নাড়ি টিপে খাটের পাশটায় বসে, আর 3 বাবু এই শীতের মধ্যেও একটা হাত পাখা নিয়ে মাথার পিছনটায় দাঁড়িয়ে হাওয়া করছেন। ফণীবাবু নাড়ি দেখা হলে পর রাজেনবাবু যেন বেশ কষ্ট করেই জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বললেন, কাল রাত্রে 12টা কিছু পরে ঘুমটা ভাঙতে বিদ্যুতের আলোয় আমার মুখের সামনে I saw a masked face. রাজেনবাবু দম নিলেন। ফণী মিত্তি দেখলাম একটা প্রেসক্রিপশন লিখছেন। রাজেনবাবু বললেন, দেখে এমন হলো যে চিৎকারও বেরোলো না গলা দিয়ে। রাতটা যে কীভাবে কেটেছে তা বলতে পারি না। ফেলুদা বলল, আপনার জিনিসপত্র কিছু চুরি যায়নি তো? রাজেনবাবু বললেন, না, তবে আমার বিশ্বাস আমার বালিশের তলা থেকে আমার চাবির গোছাটা নিতেই সে আমার উপর ঝুঁকেছিল। ঘুম ভেঙে যাওয়াতে জানলা দিয়ে লাফিয়ে ওহ হরিবল হরিবল। ফণী ডাক্তার বললেন, আপনি উত্তেজিত হবেন না, আপনাকে একটা ঘুমের ওষুধ দিচ্ছি, আপনার কমপ্লিট রেস্ট দরকার। ফণীবাবু উঠে পড়লেন। ফেলুদা হঠাৎ বলল, ফণীবাবু কাল রাত্রে রুগী দেখতে গেছিলেন বুঝি? কোটের পিছনে কাদার ছিঁড়ে লাগলো কি করে? ফণীবাবু তেমন কিছু না ঘাবড়িয়ে বললেন, ডাক্তারের লাইফ তো জানেনি, আর্তের সেবায় যখন জীবনটাই উৎসর্গ করেছি, তখন ডাক যখনই আসুক না কেন বেরোতে হবে, সে ঝড়ই হোক আর বৃষ্টিই হোক আর বরফে পড়ুক। ফণীবাবু তার পাওনা টাকাটা নিয়ে চলে গেলেন। রাজেনবাবু এবার সোজা হয়ে উঠে বসে বললেন, তোমরা আসাতে অনেকটা সুস্থ বোধ করছি। বেশ খানিকটা ঘাবড়ে গেছিলাম জানো। এখন বোধ হয় বৈঠকখানা গিয়ে একটু বসা চলতে পারে। ফেলুদা আর 3 বাবু হাত ধরাধরি করে রাজেনবাবুকে বৈঠকখানায় এনে বসালেন। 3 বাবু বললেন, স্টেশনে ফোন করেছিলাম, যদি যাওয়াটা 2 দিন পিছনে যায়। রহস্যের সমাধান না দেখে যেতে মন চাইছে না, কিন্তু ওরা বলল এই টিকিট ক্যান্সেল করলে 10 দিনের আগে টিকিট পাওয়া যাবে না। এটা শুনে আমার ভালোই লাগলো। আমি চাইছিলাম ফেলুদা একাই ডিটেকটিভের কাজটা করুক। 3 বাবু যেন কেমন ফেলুদার অনেকটা কাজ আগে আগেই করে দিচ্ছিলেন। রাজেনবাবু বললেন, আমার চাকরটার পাহাড় দেবার কথা ছিল, কিন্তু আমি নিজেই কাল 10টার সময় তাকে ছুটি দিয়ে দিয়েছি। ওর বাড়িতে খুব অসুখ, বুড়ো বাপ আছে, তার এখন তখন অবস্থা।
ফেলুদা বলল, মাস্কটা কেমন ছিল মনে আছে? রাজেনবাবু বললেন, খুবই সাধারণ নেপালি মুখোশ। দার্জিলিং শহরেই তো অন্তত আরও 300-400 খোঁজ করলে পাওয়া যাবে। আমার এই ঘরেই তো আরও 5খানা রয়েছে। ওই যে দেখো দেখো না। রাজেনবাবু যে মুখোশটার দিকে আঙুল দেখালেন, ঠিক সেই জিনিসটা কাল ফেলুদা আমার জন্য কিনে দিয়েছে। তিনকড়িবাবু এতক্ষণ বেশি কথা বলেননি, এবার বললেন, আমার মতে এবার বোধহয় পুলিশে একটা খবর দেওয়া উচিত। একটা প্রোটেকশনও তো দরকার আছে। কাল যা ঘটেছে তারপর তো আর ব্যাপারটাকে ঠাট্টা বলে মেনে নেওয়া যায় না। ফেলুবাবু, তুমি তোমার ইচ্ছে মতো তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারো, তাতে তোমায় কেউ বাধা দেবে না। কিন্তু আমি সব দিক বিবেচনা করেই বলছি, এবার পুলিশের সাহায্য নেওয়া দরকার। আমি বরং যাই, গিয়ে একটা ডায়েরি করে আসি। প্রাণের ভয় আছে বলে মনে হয় না। তবু রাজেনবাবু, আপনার ঘন্টাটা একটু সাবধানে রাখবেন। আমরা যখন উঠছি তখন ফেলুদা রাজেনবাবুকে বলল, তিনকড়িবাবু তো চলে যাচ্ছেন, তার মানে আপনার একটি ঘর খালি হয়ে যাচ্ছে। আমরা যদি আজ রাতটা ও ঘরে এসে থাকি তাহলে আপনার কোনো আপত্তি আছে কি? রাজেনবাবু বললেন, মোটেই না, আপত্তি কি? তুমি তো হলে আমার প্রায় আত্মীয়ের মতো। আর সত্যি বলতে কি, যত বুড়ো হচ্ছি তত যেন সাহসটা কমে আসছে। ছেলে বয়সে দুরন্ত হলে নাকি বুড়ো বয়সে মানুষ মেদা মেরে যায়। তিনকড়িবাবুকে ফেলুদা বলল স্টেশনে ওকে সি অফ করতে যাবে। ফেরার পথে যখন নেপালি কিউরিও শপের পাশ দিয়ে যাচ্ছি তখন আমাদের দুজনেরই চোখ গেল দোকানের ভিতর। দেখলাম দুজন ভদ্রলোক দোকানের ভিতর জিনিসপত্র দেখছে আর পরস্পরের সঙ্গে কথা বলছে। দেখে মনে হয় দুজনের অনেক দিনের আলাপ। একজন অবনী ঘোষাল আর একজন প্রবীর মজুমদার। আমি ফেলুদার দিকে চাইলাম। তার মুখের ভাব দেখে মনে হলো না সে কোনো আশ্চর্য জিনিস দেখছে। 10:30টার সময় স্টেশনে গেলাম তিনকড়িবাবুকে গুড বাই করতে। উনি এলেন আমাদেরও 5 মিনিট পরে। চড়াই উঠে উঠে পায়ে ব্যথা হয়ে গেছে, তাই আস্তে হাঁটতে হলো। সত্যিই ভদ্রলোক একটু খোঁড়াচ্ছিলেন। নীল রঙের ফার্স্ট ক্লাস কামরাটায় উঠে তিনকড়িবাবু তার অ্যাটাচি কেসটা খুলে একটা ব্রাউন কাগজের প্যাকেটটা ফেলুদাকে দিলেন। এটা কিনতেও একটু সময় লাগলো। রাজেনবাবু তো আর কিউরিও দোকানে যেতে পারলেন না, অথচ কাল সত্যি অনেক ভালো জিনিস এসেছে। তার থেকে একটা সামান্য জিনিস ওর জন্য বাছাই করে নিয়েছি। তোমার আমার নাম করে শুভেচ্ছা জানিয়ে ওনাকে এটা দিয়ে দিও। ফেলুদা প্যাকেটটা নিয়ে বলল, আপনার ঠিকানা দিয়ে গেলেন না? মিস্ট্রিটা সলভ করে আপনাকে জানিয়ে দেবো ভাবছিলাম যে। তিনকড়িবাবু বললেন, আমার প্রকাশকের ঠিকানাটা আমার বইতেই পাবে। তার কেয়ারে লিখলেই আমার কাছে পৌঁছে যাবে চিঠি। গুড লাক। ট্রেন ছেড়ে দিল। ফেলুদা আমাকে বলল, লোকটা বিদেশে জন্মালে দারুণ নাম আর পয়সা করত। পরপর এতগুলো ভালো রহস্য উপন্যাস খুব কম লোকই লিখেছে। সারা দিন ধরে ফেলুদা রাজেনবাবুর ব্যাপারটা নিয়ে নানান জায়গায় ঘোরাফেরা করলো। আমি অনেক করে বলতেও আমাকে সঙ্গেই নিল না। সন্ধেবেলা যখন রাজেনবাবুর বাড়ি যাচ্ছি তখন ফেলুদাকে বললাম, কোথায় কোথায় গেলে সেইটা অন্তত বলবে তো। ফেলুদা বলল, 2 বার মাউন্ট এভারেস্ট হোটেল, 1 বার ফণি মিত্তিরের বাড়ি, 1 বার নেপাল কিউরিও শপ, 1 বার লাইব্রেরি, আর এছাড়া আরও কয়েকটা জায়গা। ও, আর কিছু জানতে চাস? অপরাধীকে বুঝতে পেরেছ? এখনও বলার সময় আসেনি। কাউকে সন্দেহ করছো? ভালো ডিটেকটিভ হলে প্রত্যেককেই সন্দেহ করতে হয়। প্রত্যেকে মানে? এই ধর তুই। আমি? যার কাছে এই মুখোশ আছে সেই সন্দেহের পাত্র, সে যে লোকই হোক না কেন। তাহলে তুমিই বা বাদ যাবে কেন? বেশি বাজে বকিসনি। বারে, তুমি যে রাজেনবাবুকে আগে থেকে চিনতে সে কথা তো গোড়ায় বলনি। তার মানে সত্য গোপন করেছ। আর আমার মুখস্থ ইচ্ছে করলে তুমিও ব্যবহার করতে পারো, হাতের কাছেই থাকে। শাট আপ, শাট আপ। রাজেনবাবুকে এই বেলা দেখে তবু অনেকটা ভালো লাগলো। কেমন আছেন জিজ্ঞেস করতে তিনি বললেন, দুপুরের দিকটা বেশ ভালো বোধ করছিলাম।
যত সন্ধে হয়ে আসছে ততই যেমন কেমন অস্বস্তি লাগছে। ফেলুদা 3 কড়ি বাবুর দেওয়ার প্যাকেটটা রাজেন বাবুকে দিল। সেটা খুলে তার থেকে একটা চমৎকার বুদ্ধের মাথা বের হলো। সেটা দেখে রাজেন বাবুর চোখ ছলছল করে এলো। ধরা গলায় বললেন, খাসা জিনিস, খাসা জিনিস। ফেলুদা বলল, পুলিশ থেকে লোক এসেছিল? আর বলো না, এসে 32 রকম জেরা করলে। কদ্দূর কি হদিশ পাবে জানি না, তবে আজ থেকে বাড়িটা ওয়াচ করার জন্য লোক থাকবে, সেই যে নিশ্চিন্তি। সত্যি বলতে কি, তোমরা হয়তো না এলেও চলতো। ফেলুদা বলল, স্যানিটোরিয়ামে বড্ড গোলমাল, এখানে হয়তো চুপচাপ আপনার কেসটা নিয়ে একটু ভাবতে পারবো। রাজেনবাবু হেসে বললেন, আর তাছাড়া আমার চাকরটা খুব ভালো রান্না করে। আজ মুরগির মাংস রাঁধতে বলেছি। স্যানিটোরিয়ামে অমনটি খেতেও পাবে না। রাজেনবাবু আমাদের ঘরটা দেখিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। ফেলুদা শটান খাটের ওপর শুয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে কড়ি কাঠের দিকে তাক করে পরপর 5টা ধোঁয়ার রিং ছাড়ল। তারপর আধ বোঝা চোখে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, ফণি মিত্তির কাল সত্যিই রুগী দেখতে গিয়েছিলেন। কার্ড রোডে একজন ধনী পাঞ্জাবি ব্যবসায়ীর বাড়ি। আমি খোঁজ নিয়েছি, 11:30 থেকে 12:30 অবধি ওখানেই ছিলেন। তাহলে ফণি মিত্তির অপরাধী নন? ফেলুদা আমার কথা জবাব না দিয়েই বলল, প্রবীর মজুমদার 16 বছর ইংল্যান্ডে থেকে বাংলা প্রায় ভুলেই গেছেন। তাহলে ওই চিঠি ওর পক্ষে লেখা সম্ভব নয়। আর ওর টাকার কোনো অভাব নেই। তাছাড়া দার্জিলিংয়ে এসেও লেবংয়ে ঘোড়দৌড়ের বাজিতে উনি অনেক টাকা করেছেন। আমি দম আটকে বসে রইলাম। ফেলুদা আরও কিছু বলার আছে সেটা বুঝতে পারছিলাম। আধ খাওয়া জ্বলন্ত সিগারেটটা ক্যারামের ঘুঁটি মারার মতো প্রায় 10 হাত দূরের জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে ফেলুদা বলল, আর চা বাগানের গিলমোর সাহেব দার্জিলিংয়ে এসেছে। প্ল্যান্টারস ক্লাবে গিয়ে ওর সঙ্গে দেখা করেছিলাম। লামার প্রাসাদের আসল ঘন্টা একটাই আছে, আর সেটা গিলমোরের কাছে। রাজেনবাবুরটা নকল। অবনী ঘোষাল সেটা জানে। তাহলে রাজেনবাবুর ঘন্টা তেমন মূল্যবান নয়? না। আর অবনী ঘোষাল কাল রাত্রে একটা পার্টিতে প্রবীর মজুমদারের সঙ্গে রাত 9টা থেকে ভোর 3টে অবধি মাতলামি করেছে। ও, আর মুখোশ পরা লোকটা এসেছিল রাত 12টার কিছু পরেই। হ্যাঁ। আমার বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছিল। বললাম, তাহলে? ফেলুদা কিছু না বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাট থেকে উঠে পড়ল। ওর ভ্রু দুটো যে এতটা কুঁচকোতে পারে তা আমার জানাই ছিল না। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে কি যেন ভেবে ফেলুদা বৈঠকখানার দিকে চলে গেল। যাবার সময় বলল, একটু একা থাকতে চাই, ডিস্টার্ব করিস না। কি আর করি, এবার ওর জায়গায় আমি বিছানায় শুলাম। সন্ধে হয়ে আসছে। ঘরের বাতিটা আর জ্বালাতে ইচ্ছা করলো না। খোলা জানলা দিয়ে অবজারভেটরি হিলের দিকটায় অন্যান্য বাড়ির আলোগুলো দেখতে পাচ্ছিলাম। বিকেলে মেল থেকে একটা গোলমেলের শব্দ পাওয়া যায়। এখন সেটা মিলিয়ে আসছে। একটা ঘোড়ার খুঁড়ের আওয়াজ পেলাম। দূর থেকে কাছে এসে আবার মিলিয়ে গেল। সময় চলে যাচ্ছে। জানলা দিয়ে শহরের আলো কেমন যেন ঝাপসা হয়ে আসছে। বোধহয় কুয়াশা হচ্ছে। ঘরের ভিতরটা এখন আরও অন্ধকার। একটা ঘুম ঘুম ভাব আসছে মনে হলো। চোখের পাতা দুটো কাছাকাছি এসে গেছে এমন সময় মনে হলো কে যেন ঘরে ঢুকছে। মনে হতেই এমন ভয় হলো যে যেদিক থেকে লোকটা আসছে সেই দিকে না তাকিয়ে আমি জোর করে নিঃশ্বাস বন্ধ করে জানলার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু লোকটা যে আমার দিকেই আসছে, আর আমার সামনেই এসে দাঁড়ালো যে। জানলার বাইরের শহরের দৃশ্যটা ঢেকে গিয়ে একটা অন্ধকার কি যেন এসে আমার সামনে দাঁড়িয়েছে। তারপর সেই অন্ধকার জিনিসটা নিচু হয়ে আমার দিকে এগিয়ে এলো। এবার তার মুখটা আমার মুখের সামনে, আর সেই মুখে একটা মুখোশ। আমি যেই চিৎকার করতে যাব অমনি অন্ধকার শরীরটার একটা হাত উঠে গিয়ে মুখোশটা খুলতেই দেখি
ফেলুদা! কিরে, ঘুমিয়ে পড়েছিলিস নাকি? ও ফেলুদা, তুমি? তা আমি না তো কে? তুই কি ভেবেছিলি? ফেলুদা ব্যাপারটা বুঝে অট্টহাস্য করতে গিয়ে হঠাৎ থেমে গম্ভীর হয়ে গেল। তারপর খাটের পাশটায় বসে বলল, রাজেনবাবুর মুখোশগুলো সব করা পরে দেখছিলাম, তুই এইটা একবার পড়তো। ফেলুদা আমাকে মুখোশটা পরিয়ে দিল। অস্বাভাবিক কিছু লাগছে কি? কই না তো, আমার পক্ষে একটু বড়, এই যা। আর কিচ্ছু না? ভালো করে ভেবে দেখতো। একটু একটু যেন গন্ধ। কিসের গন্ধ? চুরুট। এক্স্যাক্টলি। আমার বুকের ভিতরটা আবারও ঠিপ করছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, দিনকড়ি বাবু। ফেলুদা দীর্ঘশ্বাস ফেলে বলল, সুযোগের দিক দিয়ে সবচেয়ে বেশি ছিল এরই। বাংলা উপন্যাস, খবরের কাগজ, প্লেট, আঠা, কোনটারই অভাব নেই। আর তুই লক্ষ্য করেছিলি নিশ্চয়ই, স্টেশনে আজ যেন একটু খোঁড়াচ্ছিলেন। সেটা বোধহয় কাল জানলার বাইরে লাফিয়ে পড়ার দরুন। কিন্তু আসল যেটা রহস্য সেটা হলো কারণটা কি। রাজেনবাবুকে তো মনে হয় রীতিমতো সমীহ করতেন ভদ্রলোক। তাহলে কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে তিনি এই চিঠি লিখেছিলেন? এটার উত্তর বোধহয় জানা যাবে না, কোনো দিনও জানা যাবে না। রাত্রে কোনো দুর্ঘটনা ঘটেনি। সকালে খাবার ঘরে বসে রাজেনবাবুর সঙ্গে চা খাচ্ছি, এমন সময় নেপালি চাকরটা একটা চিঠি নিয়ে এলো। আবার সেই নীল কাগজ, আর খামের ওপর দার্জিলিং পোস্টমার্ক। রাজেনবাবু ফ্যাকাশে মুখ করে কাঁপতে কাঁপতে চিঠিটার ভাঁজ খুলে ফেলুদাকে দিয়ে বললেন, তুমি পড়ো, আমার সাহস হচ্ছে না। ফেলুদা চিঠিটা নিয়ে জোরে জোরে পড়ল। তাতে লেখা আছে, প্রিয় রাজু, কলকাতায় জ্ঞানেশের থেকে তোমার ঘরের খবর পেয়ে যখন তোমায় চিঠি লিখি তখনও জানতাম না তুমি কে। তোমার বাড়িতে এসে তোমার ছেলে বয়সের ছবি দেখেই চিনেছি। তুমি সেই 50 বছর আগের বাঁকুড়া মিশনারি স্কুলের আমারই সহপাঠী রাজু। এতকাল পরেও যে পুরনো আক্রোশ জাগিয়ে উঠতে পারে সেটা আমার জানা ছিল না। অন্যায়ভাবে ল্যাং মেরে তুমি যে শুধু 100 ইয়ার্সের নিশ্চিত পুরস্কার ও রেকর্ড থেকে বঞ্চিত করেছিলে তাই নয়, আমাকে রীতিমতো জখমও করেছিলে। বাবা বদলি হলেন তখনই, তাই তোমার সঙ্গে বোঝাপড়াও হয়নি। তুমি আমার মন আর শরীরের কষ্টের কথা জানতে পারোনি। 3 মাস পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলাম। এখানে এসে তোমার জীবনের শান্তিময় পরিপূর্ণতার ছবি আমাকে অশান্ত করেছিল। তাই তোমাকে মনে মনে খানিকটা সাময়িক উদ্বেগের সঞ্চার করে তোমাকে সেই প্রাচীন অপরাধের শাস্তি দিলাম। শুভেচ্ছা নিও, ইতি তিনকড়ি মুখোপাধ্যায়। শেষ হলো মে মাস রে মাসের প্রথম নিবেদন, ফেলুদার গোয়েন্দাগিরি। অনুভব ও বন্ধুরা চ্যানেলে এটা প্রথম ফেলুদা কাহিনী আনলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে যাবেন। ফেলুদার চরিত্রে অনুভব মুখার্জি, তপসের ভূমিকায় শুভায়ু, রাজেন মজুমদারের চরিত্রে পার্থ সারথী মুখার্জি, তিনকড়ি মুখোপাধ্যায়ের ভূমিকায় সুভাষ ব্যানার্জি, অবনী ঘোষাল এবং দোকানদারের চরিত্রে শুভব্রত জানা, প্রদীপ মজুমদার ডক্টর ফণি মিত্তির, তপসের বাবা এবং চাকরের ভূমিকায় অভিষেক বোস। কাহিনীর সূত্রধার আমি ইন্দ্রাণী, পর্ব পরিচালনায় ঐশী ভট্টাচার্য, কাহিনীর সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, তত্ত্বাবধানে সোনামণি সাহা, উপদেষ্টা হিয়া মুখার্জি। এই মাসের 3য় সোমবার সত্যজিৎ রায়ের ভিন্ন স্বাদের গল্প নিয়ে ফিরে আসছি। কোথাও যাবেন না। নমস্কার।